আজ যে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, অন্যদিন তো পিহু গড়িয়ে ওর দিকে আসতো। আজকে এতক্ষণ হয়ে গেল পিহু এপাশ ফিরছেই না। আজ একটা সময়ের পর অতিষ্ঠ হয়ে গেল। নিজে থেকে চোরের মতো পিহুর দিকে একটু একটু করে এগিয়ে যায়। এভাবে এগিয়ে যেতে যেতে পিহুর পিঠ বরাবর গিয়ে থামল। ডিম লাইটের আলোয় পিহুর সাপের মতো বাঁকা কোমর, নিঃশ্বাসের ওঠা নামায় শরীরের মৃদু গতি উপলব্ধি করল। গলা শুকে আসছে ওর, হাত দুটো শক্ত করে জমাট বেঁধে গেছে। হাতটা তুলে পিহুকে ছুঁয়ে দেওয়ার সাহস পাচ্ছে না। নিজের সাথে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ মনকে বোঝায়, এটা তোরই বউ আজরাইয়ান, তোর কাগজে কলমে বিয়ে করা বউ। মায়ান তোর বউকে তোর থেকে কেড়ে নিক, তার আগে তাকে নিজের করে নে। আর কোনো রাস্তা নেই, একদম নেই। মনকে সায় দিয়ে আজ কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিতেই পিহু পাশ ফিরল। ঘটনার আকস্মিকে আজ পিহুর এতটা কাছাকাছি থাকায় দুর্ঘটনাবশত কারণে পিহুর ঠোঁট গিয়ে আজের পাতলা ঠোঁট স্পর্শ করল। আজ বিদ্যুতের ন্যায় শক খেলে গেল। পিহু তখনও ঘুমিয়ে আছে। আজ কতক্ষণ ফ্রিজ হয়ে জায়গায় জমে রইল। নিঃশ্বাস নিত যেন ভুলে গেছে ও। পিহু নিজে থেকে নড়াচড়া করতে লাগলো। আজের টনক নড়ে। বুকে হাত রাখতে অনুভব করলো ওর হার্টবিট দ্রুত গতিতে বিট করছে। একটু পর হৃদ স্পন্দনের গতি কমে এলো। পিহু নড়াচড়া করে আজের কোলের মধ্যে ঢুকে পড়েছে। আজের এখন ভালো লাগছে। ও ঝটপট পিহুকে জাপটে ধরে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করেও লাজুক লাজুক হাসতে লাগলো। জীবনের প্রথম চুমুটাও পিহু দিল তো ঘুমের ঘোরে। আজের কপালে বোধহয় জরুকা গোলাম হয় লেখা ছিল। তাতে কি, জুতো হারালেও শুক্রবারের মসজিদে জেলাপি তো হাতে পেল। এতে আজ রায়ান বেজায় খুশি। আজ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মাইনকেও পুলিশ স্টেশনে যেতে হবে। আজ পিহুরও ভার্সিটি আছে আবারও। আজ পিহুকে তৈরি হতে দেখে জিজ্ঞেস করে, ক্লাস আছে? হ্যাঁ। ওকে আমি পৌঁছে দেব। লাগবে না, আমি একাই যেতে পারবো। তুমি তোমার কাজে যাও। বলেই পিহু তাড়াহুড়ো করে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল। আজ তপ্ত শ্বাস ফেলে। মেজাজ খারাপ লাগছে ওর। গাড়ির চাবি হাতে বের হতেই মেন দরজায় মায়নকে দাঁড়িয়ে থাকতে দেখল। পিহু চঞ্চল পায়ে দরজা দিয়ে এগিয়ে যাচ্ছে দেখে অজানা শঙ্কায় আজ তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। শালি ভার্সিটিতে যাচ্ছে? চলো পৌঁছে দেই। পিহু কিছু বলবে তার আগে আজ শক্ত হাতে পিহুর হাতের কবজি চেপে ধরে। নিজের সাথে টেনে নিয়ে যেতে যেতে মাইনের উদ্দেশ্যে বলে, ও আমার সঙ্গে যাবে, তুমি একাই চলে যাও। আজের জেলাসি দেখে মাইন ফিক ফিক করে হেসে উঠল। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে গলা ছেড়ে গান ধরে। প্রেমে পইড়াছে রে চ্যাংরা, প্রেমে পইড়াছে, প্রেমের ফান্দে পা দিয়ে দিলটা হারাইছে। অতঃপর পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ পিহুকে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। পিহু তেজি গলায় বলে, এটা কেমন ধরনের ব্যবহার? আমি কি বলেছি আমি তোমার সাথে যাব? তাহলে মায়ান ব্রোকে তো হ্যাঁ বলতে। ওর সঙ্গে যেতে পারলে হোয়াট নট মি? আশ্চর্য, তুমি অযথায় মায়ানকে নিয়ে জেলাস হচ্ছ কেন? কি সমস্যা তোমার? আজ ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। পিহুর বলা কথায়ও থেমে গেল। আচমকায় পিহুর মুখোমুখি হয়ে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, সিরিয়াসলি আমি জেলাস হচ্ছি? তুমি বুঝতে পারছো আমি জেলাস? পিহু সোজা সাপটা জবাব দিল, তা নয় তো কি। জেলাসি তোমার নাকের ডগায় দেখা যাচ্ছে মিস্টার আজরাইয়ান। নাকটা লাল হয়ে আছে। সি। আজ আয়নায় নিজেকে দেখল। হয়তো পিহু ঠিকই বলছে, নাকটা হালকা লাল হয়ে আছে বলে মনে হচ্ছে। পিহু আজের অবস্থা বুঝে ওকে পচাতে বলে, নারী বিদ্বেষী আজরাইয়ানের সঙ্গে এটা কি ঘটে গেল? সে আমার মতো মেয়ে, তার সবচেয়ে অপছন্দ মানুষের জন্য জেলাস ফিল করছে। আশ্চর্য। গাড়ি থেকে নামো। হোয়াট? বললাম গাড়ি থেকে নামো। তুমি আমার সঙ্গে মজা করছো? এই মাঝ রাস্তায় আমি এখন রিক্সা পাবো কোথায়? সঙ্গে যখন নিবেই না তখন জোর করে গাড়িতে তুললে কেন? আজ যে কোনো কিছু না বলে সোজা মুখে গাড়ির দরজা খুলে দিল। চল শক্ত করে বলে বের হও। পিহু এ যাত্রা চরম অপমানিত বোধ করল। আগে চোখ মুখ লাল করে গাড়ি থেকে নেমে যায়।
আজ এক মুহূর্ত সময় নষ্ট না করে শো করে গাড়ি নিয়ে পিহুকে পাশ কাটিয়ে চলে গেল। পিহু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল শুধু। কিছুটা পথ যেতে আজ টনক নড়ে। পিহুর তাচ্ছিল্য ওর মেল ইগো হার্ট হয়েছিল। সেই পুরনো আজ রায়ান ফিরে এসেছিল যেন। এখন মেজাজ ঠান্ডা হতেই নিজের করা বোকামির জন্য আফসোস হতে লাগলো। এই রাস্তায় সহজে রিক্সা পাওয়া যায় না। পিহু নিশ্চয়ই হেঁটে আসছে। আজ আবারও গাড়ি ঘোরালো। পিহুকে রেখে যা জায়গায় পৌঁছাতেই দেখল সেখানে পিহু নেই। এবার ওর চিন্তা হতে লাগলো। আজ তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যায়। আশেপাশে হেঁটে পিহুকে খুঁজতে লাগলো। একটু দূরত্বে পিহুর দেখা পেল, তবে মোটেই খুশি হলো না। বরং পিহুকে একজন অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে মেজাজ খারাপ হলো। দূরত্ব থাকার কারণে আজ ওদের কথোপকথন কিছুই শুনতে পেল না। ছেলেটা এক পর্যায়ে পিহুকে গাড়িতে উঠতে বলল। পিহুও নির্দ্বিধায় গাড়িতে উঠে বসে। অমনি আজের রাগে ঘি পড়ল। পিহুর কোনো ভাই নেই, কাজিন মহলে কেউ আছে বলে আজের জানা নেই। তাহলে এই ছেলেটাকে নিশ্চয়ই কোনো বন্ধু নয়। পিহুর ভার্সিটিতে সকল ছেলের সাথে ঝামেলা। এসব দিক থেকে পিহুর নির্ঝঞ্ঝাট। আজের মনের খুঁতখুঁতানি রয়েই গেল। ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়িতে গিয়ে বসে। সর্বোচ্চ গতিতে গাড়ি ছুটিয়ে পিহুদের গাড়ি টপকে সামনে এগিয়ে যায়। এদিকে পিহুর বিরক্ত লাগছে। হুট করে মাঝ রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সাথে ওর দেখা হবে এটাও কল্পনা করেনি। আপনার সাথে আপন তো বিদেশে ছিল, হুট করে দেশে এলো কবে? আর এলো তো এলো পিহুর খোঁজে। ওকে ঢাকাতে আসতে হলো তো বিনা খবর দিয়ে। আপন পিহুকে চুপচাপ দেখে হেসে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? তোমার বোন কেমন আছে? ভালো। তুমি হঠাৎ দেশে ফিরলে কবে? এই তো 2 দিন হলো। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। ভাবিনি এভাবে আমাদের রাস্তায় দেখা হয়ে যাবে। পিহু দাঁতে দাঁত চেপে বলে, আমি কি জানতাম? জানলে ওই খাটাসটার গাড়িতে উঠতাম না, আর তোর সঙ্গে দেখা হতো না। আপদ কোথাকার। আপন পিহুর সাথে দেখা হওয়ার পর থেকে এটা ওটা জিজ্ঞেস করে। পিহুর মাথা খাচ্ছে। পিহু বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে যেন জলদি ভার্সিটি পেয়ে যায় আর ও এই আপনের হাত থেকেও বেঁচে যায়। থামো থামো, গাড়ি থামাও, পৌঁছে গেছি। ও, এত জলদি রাস্তা শেষ হয়ে গেল? আফসোসের সুরে বলল আপন। পিহু তাড়াতাড়ি করে নেমে আপনকে বিদায় দিয়ে যেতে লাগলে আপন ডেকে ওঠে। প্রত্যুষে কিছু বলবে? আজকে ক্লাস শেষে মিট করি না? মানে তোমার সাথে তো ভালো করে কথাই হলো না। সরি, আমার দেরি হবে, আজকে সম্ভব না। তাহলে কালকে? ক্লাস টেস্ট আছে, পড়তে হবে। ও আচ্ছা, তাহলে তোমার যখন সময় হয়। মানে তুমি এখানে থাকবে নাকি? হ্যাঁ, কিছু দরকারি কাজে এসেছিলাম। আঙ্কেলের সাথে কথা বলেছি, তোমাদের ক্লাস শেষ হলে তোমাদের নিয়ে গ্রামে ফিরবো। এবার ছুটি পেয়েছি, এই ছুটিতে বিয়েটা সেরে ফেলতে চাই। আমার আর দেরি করতে মন চাইছে না। আঙ্কেলের সাথে এ ব্যাপারে কথা বলেছে আব্বু। ফাইনালে 3 বছরের অপেক্ষার অবসান হবে, তুমি আমার হবে। কথাগুলো বলার সময় আপনের চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। কিন্তু পিহু উদাস হয়ে যায়। নিজের পাতা ফাঁদে ও নিজেই ফেঁসে গেছে। দীর্ঘশ্বাস ফেলে আসছি বলে বেরিয়ে যায়। আজ অফিসে গিয়ে কাজে ডুবে গেল, তবুও মন মানছে না। পিহুর সাথে থাকা ওই ছেলেটা কে ছিল এটা না জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না ও। কোনো মতে কাজ শেষ করে সময়ের আগে আজ বাড়ি ফিরে এলো। এত জলদি চলে আসায় তাহমিনা অবাক হয়ে প্রশ্ন করে, আজ এত জলদি চলে এলি যে? শরীর ঠিক আছে তো? ভালো লাগছিল না আম্মু, তাই আগেই চলে আসলাম। কি হয়েছে? চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? কোথাও জ্বরটা আসেনি তো? বলেই ছেলের কপালে হাত ছুঁয়ে জ্বর মাপতে লাগলেন। কিছু হয়নি আম্মু, আমি ঠিক আছি। ক্লান্ত লাগছে একটু। লাগবেই তো, এত তো কাজ করলে শরীর চলে। তুই গিয়ে রেস্ট নে, আসছি। আজ বড় বড় পা ফেলে রুমে চলে গেল। ভেবেছিল পিহু হয়তো রুমে আছে, কিন্তু না, পুরো রুম খোঁজার পরেও পিহুর দেখা মিলল না। রাগে মেজাজ চড়া হয়ে গেল আজের। অফিসের পোশাক খুলে জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে চলে গেল। পিহু প্রিয়তার সাথে গল্প করছিল। ভার্সিটি থেকে এলেই পিহু বোনকে সময় দেয়। দুজনের গল্পে গল্পে সময় কেটে যায়। মায়া এলে পিহু ওর রুমে চলে যায়। আম্মু কল করেছিল আজ, বলল আপন নাকি ঢাকায় এসেছে, তোর সাথে ওর দেখা হয়েছে? হ্যাঁ, মাঝ রাস্তায় দেখা হয়েছিল। বলল কিছুদিন এখানেই থাকবে, তারপর আমাদের নিয়ে বাড়ি ফিরবে। কি বলিস? তুই যে হোস্টেলে নেই এটা জেনে যায়নি তো? না।
প্রিয়তা স্বস্তির শ্বাস নিল, মুখটা মলিন করে বলে, এবার কি হবে পিহু? তুই কি আপনকে? এসব কথা এখন থাক, আগে তোর বিষয়টা নিয়ে আব্বুর সাথে কথা বলতে হবে। আমি আর অন্য কিছু ভাবতে চাইছি না। সবসময় আমার কথাই কেন ভাবতে হবে? নিজের কথাও কখনো ভাবতে শেখ। এবার একটু নিজের দিকে নজর দেব না আমার। তোর দুলাভাই বলছিল আজ নাকি। প্লিজ প্রিয়, সব বাদ দে। আজের প্রসঙ্গ এখানে আসছে কেন? আজ বাদ দেওয়ার মতো কোনো অযাচিত প্রসঙ্গ নয় পিহু। এটা তুইও জানিস, আমি তোর বোন, একসঙ্গে মায়ের পেট শেয়ার করেছি। তোর অনুভূতি সম্পর্কে জানবো না? অনুভূতি থেকে বাঁচিয়ে পালা যায় না, মেনে নে। আপনকে ভুলে যা। আব্বু কি কথা দিয়েছে সেসব মনে রেখে তোর স্ত্রীকে মেরে ফেলতে পারিস না তুই। পিহু উঠে দাঁড়ালো, প্রিয়তা হতাশার চোখে তাকালো শুধু। আমি আসছি, তুই রেস্ট নে। পিহু বেরিয়ে আসতে প্রিয়তা বিছানায় গায়েলে দিল। মায়ান আজের সম্পর্কে প্রিয়তাকে সব কিছু বলেছে। প্রিয়তাও পিহুর ফিলিংস সম্পর্কে জানে, তাই একটু চেষ্টা করে দেখছিল ও সুখী হবে আর ওর বোনটাও অপছন্দের মানুষের সঙ্গে এতটা অযাচিত সম্ভব বাধা পড়বে না। এটা মানতে কষ্ট হচ্ছে। প্রিয়তা শেষ পর্যন্ত চেষ্টা করবে। পিহুর জন্য আজই পারফেক্ট। পিহু রুমে ঢুকে চমকে গেল। আজ এইমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, খালি গায়ে নিম্নাংশে তোয়ালে পেঁচানো। পিহু তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে চাইল। আজ গম্ভীর গলায় বলে ওঠে, দাঁড়াও। পিহু দরজায় পিঠ থেকে পাশ ফিরল। আজ ধীর গতিতে হেঁটে এসে পিহুর মুখোমুখি দাঁড়ায়। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? প্রিয়পুর কাছে ছিলাম। আজ কিছুক্ষণ নীরব রইল। পিহু হাতের ফাঁক গলিয়ে বের হতে চায়। আজ আচমকাই পিহুর কাঁধে দুই পাশে দরজায় ঠেস দিয়ে হাত রাখল, চোখ রাখলো পিহুর চোখে। কিছু বলবে? আজ বল শক্ত করে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? যার সাথে তুমি হেসে হেসে কথা বলছিলে, যার গাড়িতে উঠেছিলে, সে কে ছিল? পিহু এতক্ষণে বুঝলো আজ আপনার কথা বলছে। ও এই প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বলে, এটা আমার ব্যক্তিগত বিষয়, তোমার আমাকে এভাবে প্রশ্ন করার কোনো মানেই হয় না। সরব। আজ রাগ হলো, ক্ষিপ্ত মেজাজে বলে, এখানে তোমার পার্সোনাল ম্যাটার বলে কিছু নেই, যেটা আছে সেটা আমারও জানা জরুরি। বলো ছেলেটা কে ছিল? তুমি নিজের সীমা অতিক্রম করছো। আজ পিহুর দিকে এগিয়ে গেল। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। আজ পিহুর হাতে হাত রাখে। ঠান্ডার হাতের স্পর্শ পিহুর শরীরে হালকা কাঁপন ধরিয়ে দিল। চমকে ওঠেও। আজের চোখ লাল দেখাচ্ছে। এত রেগে আছে কেন আজব? ও দাঁতে দাঁত চাপলো, রাশভারী গলায় বলে ওঠে, সিরিয়াসলি? আমি লিমিট ক্রস করছি? আর তুমি কি করছো মিসেস আজরাইয়ান? প্রথমে মায়ান রয়েছে, এরপর ওই ছেলেটা। আর কে কে আছে তোমার লিস্টে? আমি কত নম্বরে আছি? মুখ সামলে কথা বলবে আজ। কদিন আগেও তো আমি তোমার পরাণের স্বামী ছিলাম, রাইট? হুট করে নাম ধরে ডাকছো যে? ভুলে যেও না, বিয়েটা আমি করিনি, তোমার খামখেয়ালিতে আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি প্রত্যুষ রহমান পিহু, স্টিল নাও মিসেস আজরাইয়ান। ফালতু কথা বলবে না। আমাদের বিয়েটা কোনো বিয়েই নয়, এভাবে বিয়ে হয় না। তাহলে কিভাবে হয়? চলো বিয়ে করে ফেলি। এমনিতেও আমরা একসঙ্গে আছি। সব কিছু জানাজানি হয়ে গেলে দুজনের চরিত্রেই দাগ লাগবে। দাগ লাগার আগেই বরং কলঙ্ক মোচন করে ফেলি। সম্ভব না। কেন সম্ভব না? আমাকে তোমার কোন দিক থেকে কম মনে হয়? তারপর আমরা একই ছাদের নিচে একই বেডে থাকছি। বারবার এক কথা বলে কি প্রমাণ করতে চাইছ? তোমার আমার মধ্যে কিছু নেই, কিছু না। তাহলে তো কিছু হওয়া উচিত। বলো। আমারই ভুল, আমার আগেই বোঝা উচিত ছিল। হোয়াট ডু ইউ মিন? অবিশ্বাস্য চোখে তাকে জিজ্ঞেস করলো পিহু। আজ ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, ইউ নিড সামথিং। সঙ্গে সঙ্গে পিহুর জোরালো হাতে আজকে ধাক্কা দিল। টাল সামলাতে গিয়ে আজ কিছুটা দূরে সরে যায়। পিহু তেজি গলায় চেঁচিয়ে ওঠে, আমার সঙ্গে একদম বেয়াদবি করবে না। কদিন নরম স্বভাব দেখিয়েছি বলে মনে করো না পিহু পাল্টে গেছে। আমি এখনও সে আগের পিহু রয়েছি। আমার দিকে হাত বাড়ালে সেই হাতকে ভেঙে ফেলতে পিহু দুবার ভাববে না। কথাটা মনে রেখো। পিহু কাঠ কাঠ গলায় কথাগুলো বলে বাইরে বেরিয়ে গেল। আজ রাগে মাথার চুল খামছে ধরে। এতক্ষণ যা বলেছে করেছে সবটাই রাগের বশবর্তী হয়ে করেছে। ছোটবেলার স্বভাব ওর, নিজের জিনিসে কখনো অন্যের আধিপত্য সহ্য করতে পারেনি। পিহুর ক্ষেত্রেও তেমনটি হচ্ছে। কোনো কিছুই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বিধায় আজকে পিহুর সাথে
এতটা বাজে ব্যবহার করে ফেলল। পিহু আজ রুমে আসেনি, আজ অনেকক্ষণ অপেক্ষা করছে। পিহুর সাথে বাজে ব্যবহার করার জন্য সরি বলতে চেয়েছে, হয়ে ওঠেনি। একবার মায়ানের রুমের কাছে এসেছিল। পিহুর যাওয়ার মতো এই একটা জায়গায় আছে, কিন্তু এত রাতে ডাকার মতো সাহস বা যুক্তিসম্মত কোনো কারণ আজ খুঁজে পায়নি। মুখ মলিন করে ফিরে আসার সময় দেখে মায়ান খাবারের প্লেট হাতে এদিকে আসছে। আজকে দেখে মায়ান দাঁড়ালো। তুই এখনো ঘুমোসনি? আজ তিক্ত গলায় বলে, আমার ঘুম হারাম করে এখন ঘুমাইনি কেন জিজ্ঞেস করছো? আমি আবার কি করলাম? আজ দাঁতে দাঁত চাপলো, ঘুরে ওঠে মায়ানের কলার ধরে, তারপর টেনে বলল, রাগে হিসিয়ে বলে, তুমি জানো পিহুর প্রতি আমার ফিলিংস সম্পর্কে? জেনে শুনে ইচ্ছে করে পিহুর দিকে নজর দিছো হয়? তোমার না বউ আছে, সে জানে তুমি তার বোনের সাথে ফ্লার্ট করছো। মায়না এক হাতে আজের হাত সরিয়ে দিল, ইশারায় প্লেটটা আজকে ধরতে বলে। আজ বোকার মতো প্লেট হাতে নিতে মায়ন কষে ওর গালে একটা থাপ্পড় মারল। আজ হতবিহ্বল হয়ে মায়নের দিকে তাকিয়ে আছে। শরীরের কাঁপনে প্লেট নড়ে উঠল। পড়ে যাওয়ার আগে ভয়ে আজ আঁকড়ে ধরল, কিছু বলল না। মায়ন কলার ঠিক করে আজের দিকে তাকায়, থাপ্পড় দেওয়া গালে হাত বুলিয়ে বলে, বড় ভাইয়ের কলার ধরার আর তাকে নিয়ে সন্দেহ করার জন্য একটা শাস্তি দিলাম, রাগ করিস না, ঠিক আছে? হাউ ডেয়ার ইউ ব্রো? তোমাকে রেসপেক্ট করি বলে এই না যে তুমি আমার গায়ে হাত তুলবে? আমার বাপ আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলে নি, আর তুমি? তোলা উচিত ছিল। অতিরিক্ত আদরে বিগড়ে গেছিস তুই। আমার শালিকে কি বলেছিস? কি বলেছি? মুখ লুকে উত্তর দিল আজ। সেটা তুই জানিস নিশ্চয়ই, ভালো কিছু বলিসনি। আমি ওর চোখে পানি দেখেছি, আর ওর জন্য আমার পাখির চোখে জল এসেছে। বইয়ের কষ্ট তো মেনে নেওয়া যায় না ভাইরা ভাই। আর শোন, যতটুকু করার দরকার, যতটুকু করলে তোর মতো গাধার মস্তিষ্কে এটা ঢোকে যে তুই পিহুকে ভালোবাসিস, আমি ঠিক ততটাই করেছি। কি বলতে চাইছো তুমি? এত নাটক না করে সোজাসুজি বলে দিলেই তো পারিস। তুই আমার শালিকাকে ভালোবাসিস, তাহলে তো এত জটিলতার সৃষ্টি হয় না। তার মানে তুমি ইচ্ছে করে সব করছিলে? 100 বার উদ্দেশ্য আমার জীবনে শান্তি হট। না বোঝার ভান করে তাকালো আজ। শালির পার্মানেন্ট ব্যবস্থা না করলে আমার জীবনে বউয়ের সঙ্গে সুখে সংসার করা হবে না। তাই আমি ভেবেছিলাম শালির সাথে তোর বিয়ে হলে শালি নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, আমার সংসারে নজর দেবে না। এত সব তোমার কাজ ছিল? একদম না, আমি তেমন কিছুই করিনি। যা করে তুই করেছিস। প্রেম পড়বি তুই আর দোষ দিবি আমার? এটা তো হতে পারে না, বল? আজ হাল ছেড়ে দেওয়ার মতো করে জিজ্ঞেস করে। ও কি খুব কাজ ছিল? ন্যাকা কান্না করার মেয়ে মনে করছিস? মন খারাপ দেখলাম, খেতে নিচে আসেনি, তাই তো দুজনের জন্য খাবার রুমে নিয়ে এসেছিলাম। আজকে আর রুমে যাওয়া যাবে না বোধহয়। শালা তোর সাথে শালির সেটিং করিয়ে দেওয়ার কোনো ফায়দাই হলো না। সেই তো আমার ঘরে এসে ঘাঁটি করলো। তোর পীড়িতের কাঁথায় আগুন। শালা একটা মেয়ে সামলাতে পারিস না। ওকে, তোমার সাধারণ মেয়ে বলে মনে হয়। কপাল ভালো, মেয়ে মানুষের হাতে মার খেতে হয়নি। কি বলিস? কি করছিস তুই? আজ যতটুকু বলা যায় ততটুকুই বলল। পিহুর বলা বাজে কথাগুলো বেমালুম চেপে গেল। একটা ছেলের প্রসঙ্গ উঠতে মায়ানেরও চিন্তা বাড়ল। ছেলেটা কে হতে পারে, খোঁজ নিতে হবে। আচ্ছা তুই চিন্তা করিস না, আর যত জলদি সম্ভব শালিকে প্রপোজ করে দে। মনের কথা বেশি দিন মনে চেপে রাখতে নেই, পরে দেখবি গাছ লাগাবি তুই আর ফল খাবে অন্য কেউ। আজ ঋণ নিয়ে বলে, সত্যি সত্যি আজ রুমে আসবে না? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। না থাক, কালকে আমি সরি বলে দেব। গুড, এখন যা। আজ মনের খুঁতখুঁতানি নিয়ে রুমে চলে গেল। মায়ান এটো প্লেট রেখে রুমে ঢুকতে দেখে প্রিয়তা পিহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পিহু তখনও জেগে আছে। মায়ানকে দেখে নিচু গলায় বলে, সরি তোমাকে ডিস্টার্ব করলাম, আজকে আপুর সাথে থাকতে ইচ্ছে করলো তাই। মায়ান মিষ্টি একটা হাসি দিয়ে বলে, একদম সে শান্ত হয়ে গেল সে। আমার তো রণচণ্ডী শালিকে বেশি ভালো লাগে। এই তো কটা মাস আগে আমাকে ঘর থেকে বের করে দিলে, আর এখন বলছে ডিস্টার্ব করছো। তখনকার হিসেব আর এখনকার হিসেব একদম আলাদা। প্রেগনেন্সিতে মেয়েদের হাজব্যান্ডের পাশে থাকা একান্ত জরুরি। আমি চাই না আমার বোন আর তার বাচ্চা তোমাকে মিস করুক। তুমি আমার কাছে ভিলেন হলেও আমার বোনের কাছে তুমি তার জীবনের হিরো। বুঝলাম। এখন বলো তো তোমার কি হয়েছে? আজ কিছু বলেছে না? তাহলে আমার তোমার সাথে অন্য বিষয়ে কথা ছিল। পিহু হঠাৎ করে কথা ঘুরিয়ে ফেলে। মায়ান ওকে আর বিব্রত করতে চাইল না, মাথা নেড়ে সায় দিল। পিহু প্রিয়তাকে ভালো করে শুয়ে দেয়। ব্যালকনিতে চলে গেল। পিহুর ঘুম ভেঙে যেতে পারে, চলো। দুজনে ব্যালকনিতে এলো। মায়ান জিজ্ঞেস করে,
বলো কি বলবে? চান্দুলালকে নিয়ে। ওয়েট, চান্দুলালকে নিয়ে তুমি কি বলতে চাও? একদিনে চান্দুলাল তোমার গোলাম বনে গেছে। শুনলাম আজ তুমি ওর সাথে দেখা করতে গিয়েছিলে কেন? থালা আম্মার জন্য মানে? পিহু মায়ানের দিকে তাকালো। মায়ান কৌতূহলী চোখে পিহুর দিকে তাকিয়ে আছে। পিহু রয়েস হয়ে বলে, এখন যেটা বলবো সেটা শুনে ঠান্ডা রিয়াকশন দেবে প্লিজ। আমার বোনের ঘুম ভাঙলে আমি তোমাকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিব। কি বলবে তুমি? পিহু একটু সময় নিয়ে বলে, চান্দুলাল আর থালাম্মা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়। কথাটা কানে যাওয়া মাত্রই মায়ান চিল্লিয়ে উঠবে কি পিহু সত্যি সত্যি ওকে ঠেলে ফেলে দিল। পুরোপুরি ফেলেনি, ব্লেজার ধরে রেখেছিল আর মায়ান রেলিংয়ের ছোট ছোট পিলার ধরে নিচে ঝুলছে। এক শখ কাটাতে আরেক শখ মন্দ না। শখ কাটালে বলো উপরে তুলবো, এমনিতে তুমি অনেক ভারী। বলতে বলতে মায়ানকে টেনে তুলল। মায়ান লাফিয়ে নিচে নামতেই পিহু হাঁপাতে লাগলো। মায়ান বিস্ময় কাটিয়ে জিজ্ঞেস করছে, খাইছে ইহো ইয়ে কাব হুয়া কিউ হুইয়া হুক্কা হুয়া? মুখ বন্ধ কর, বলছি সব। এরপর এক এক করে চান্দুলাল আর তাসমিনের বিষয়ে সবটা বলতে মায়ান ফ্লোরে 2 পা ছড়িয়ে বসে পড়ল। ওই তোমার আবার কি হলো? অধিক শোকে পাথর হয়ে যাওনি তো? মায়ান হা হুতাশ করে বলে ওঠে, দুনিয়াতে চাঁদের মতো টাকলু ব্যাটারকেও কেউ পছন্দ করে? আর আমাকে দেখো, এত সুন্দর একটা ছেলে, তাকে তুমি দুলাভাই হিসেবে আজও মেনে নিতে পারোনি। আমি বিষ খাবো, গলায় দড়ি দেব, আজকে আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। বিষ দড়ি কোনোটাই নেই। তুমি বললে তোমাকে ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিতে পারি, চিন্তা করো না। লোহার রড দেখে তারপর উপরে ফেলবো, মৃত্যু নিশ্চিত। তুমি আমাকে এ কথা বলতে পারলে শালি? থুকু, পেলাম বড্ড দুঃখ। অসহ্য? তোমার নাটকবাজির জন্য আমার তোমাকে জাস্ট অসহ্য লাগে। যাই হোক, আমি চান্দুলালকে কথা দিয়েছি থালামার সাথে ওনার বিয়ে আমি দেব। পাত্রপাত্রী রাজি তো কি করবে কাজী? বাহ, তা চান্দুলাল তো জেলে, বিয়েটা দেবে কি করে? তার জন্য তো তুমি আছো। মান সূর্যকে তাকিয়ে বলে, এই শালি আমি কিন্তু সৎ পুলিশ অফিসার, একদম আমাকে দিয়ে অসৎ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে না, বলে দিলাম। পিহু দাঁত বের করে হাসলো। ওর হাসি দেখে মায়ের সন্দেহ আরও প্রকট আকার ধারণ করে। কিসে? তুমি চান্দুলালকে প্যারোলের মাধ্যমে শর্তাধীনে মুক্তির ব্যবস্থা করে দেবে। আর এত বড় অপরাধীকে শাস্তি না দিয়ে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না। চান্দুলাল আমাকে কথা দিয়েছে ও সব অনৈতিক কাজ ছেড়ে দেবে। এ যাবত সকল অবৈধ টাকা সম্পদ, টাকা পয়সা সব সরকারকে দিয়ে দেবে, বিনিময়ে ওকে মুক্তি দিতে হবে। সময় লাগবে। চান্দুলাল একবার জেলে গেলে বের হতে হতে ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন আর বিয়ে করে কী লাভ? তার চেয়ে বরং ওকে কোর্টে তোলার আগে খালাস করার ব্যবস্থা করো। তার মানে ওটা তোমার উকিল ছিল যার জন্য চান্দুলালকে কোর্টে তোলার সময় পিছিয়েছে? একদম। শোনো, দুনিয়াতে এমন বহু খুনি সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ ধরছে না। তারা অন্যায় করে দিন দাহারে ঘুরে বেড়াতে পারলে চান্দুর কী দোষ করেছে? যখনও ভালো হতে চাইছে, সবচেয়ে বড় কথা চান্দু ভয় ভীতি ছাড়িয়েছে, কারো মার্ডার তো করেনি। টাকা পয়সা না থাকলে চান্দুলাল একটা রাস্তার পাতিগুন্ডা ছাড়া আর কিছুই না। তারপরও আর কোনো কিছু না, অনেক দিন হলো কারো বিয়ে খাই না, এবার না শাশুড়ি বিয়ে খেলাম। উফ, আমার তো ভাবলেই মজা লাগলে। আর আঙ্কেল সে মানবে? তাকে মানার দায়িত্ব আমার। তুমি নিজের কাজটুকু আগে করো, ঠিক আছে? তোমার ভরসায় এত বড় কাজ করতে চলেছি আমি, এর বিনিময়ে আমার কিছু তো চাই। কী চাই? আমি যা করছি তোমার জন্যই তো করেছি, বুঝলাম না? থালাম্মা সংসারে থাকা মানে বসে বসে পরেরটা খাবে আর কুট কাচারি করবে। এতে সমস্যা কার হবে? কার? আমার বোনের। এরকম একটা আইবুড়ো খালা শাশুড়ি বাড়িতে থাকা মানেই বাড়ির বউয়ের জীবন শেষ। থালাম্মার বিয়ে হয়ে গেলে আপুর আর কোনো সমস্যা হবে না। শাশুড়ি মা বেজায় ভালো মানুষ, তখন আপুরও রাগ করে থাকতে পারবে না। একটা ভালো পরিবারে মেয়ে যাবে, এটা সব মা বাবাই চায়। সব দিক থেকে সমস্যার সমাধান হয়ে যাবে তখন। পিহুর এত দূরের চিন্তাভাবনা দেখে মায়ের ঝুঁকে ওর পা ধরতে চায়। পিহু তৎক্ষণাৎ দূরে সরে গেল। কি করছো? তোমার পা দুটো কোথায়? আমার মা বেঁচে থাকলে নির্ঘাত বলতো, তোমার পা ধোয়া পানি খেতে। তোমার তো রাজনীতিতে যাওয়া উচিত শালি। চুপচাপ শুয়ে পড়ো। ভেবো আমি মশার কামড় খেয়ে তোমাকে বিছানায় ঘুমাতে দেব। যাচ্ছি আমি। এতক্ষণ পিহুকে ভালো লাগলো, এখন একদম ভালো লাগলো না। বিড়বিড় করে বলে, জীবন থাকবে যতদিন, শালীর যন্ত্রণা পোহাবো ততদিন। সকালবেলা আজ ভেবেছিল পিহু তৈরি হওয়ার জন্য হলেও রুমে আসবে, কিন্তু এত বেলা হয়ে গেল অথচ পিহুর টিকিও খুঁজে পাওয়া গেল না।
আজ মায়নকে মেসেজ দিল, মায়ন অফিসে চলে গেছে। আজের মেসেজের উত্তর দিল প্রিয়তাকে কল করে পিহু কোথায় আছে জেনে। তারপর মায়ন মেসেজ করেছে পিহু আজকে ভার্সিটিতে যায়নি, ওর আব্বু কল করেছিল কারোর সাথে দেখা করতে বলেছে। আজ প্রশ্ন করে কোথায়? ক্যাফেতে। ক্যাফের নাম বলতে আজ স্যুট হাতে হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই বড় বড় পা ফেলে ক্যাফের দিকে এগিয়ে যায়। পিহু কালকের দেখা ছেলেটার সঙ্গে বসে কথা বলছে। ওদের সামনেই হরেক রকমের খাবার সাজানো। আজ তাজ্জব বনে গেল, পিহু একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। দেখা না, ডেট করতে এসেছে। ডেট কথাটা মস্তিষ্কে হানা দিতেই ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত গতিতে এগিয়ে গিয়ে পিহুর সামনে দাঁড়ায়। আজকে দেখে পিহু চমকে উঠে দাঁড়িয়ে গেল। তুমি? হ্যাঁ আমি, বউয়ের ডেটিং দেখতে এলাম। আপন আজের কথায় বিরক্ত বোধ করলো, বিরস মুখে বলে, কে আপনি? প্রত্যুষাকে নিজের ওয়াইফ দাবি করেছেন কোন সাহসে? আজ আপনার দিকে ধারালো, আপনের দিকে ধারালো চোখে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, বরাবরই সাহসটা আমার একটু বেশি। আমি ভাবছি তোর কথা, তুই কোন সাহসে আমার ওয়াইফকে ডেট করিস? সেটা আপনার জানার বিষয় না। বিনা প্রমাণে একটা ভদ্রবাড়ির মেয়েকে নিজের স্ত্রী দাবি করলে হয়ে গেল, তা আবার পাবলিক প্লেসে। ওদের বাকবিতণ্ডায় পিহু বিরক্ত। এই মুহূর্তে দুজনকে ওর কাছে জাস্ট অসহ্য লাগছে। আপনের বলা কথাটা আজের মাথায় গেঁথে গেল। ও ঠোঁটেলিয়ে হেসে বলে, প্রুফ? মন্দ না মিসেস আজ রায়ান, আপনার সো কল্ড বফ আমার কাছে প্রুফস আছে, চলুন প্রুফ দিয়েই দেই। পিহু কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতেই কোমরে টান পড়ল। আজ ওর বাম হাতটা মুছড়ে পিঠের পিছনে ঠেস দিয়ে ধরে। পিহুকে নিজের কাছে টেনে আনতে আজের বুকে ধাক্কা খেল। কোনো প্রকার রিয়াকশন দেওয়ার আগেই আজ পিহুর কপালে গাঢ় করে চুমু খেল। পিহু তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। মস্তিষ্ক চাইল আজকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু মন বারণ করলো। হাতটা জমে রইল নিজ জায়গায়। আজের কাণ্ডে আপনার মুখ হা হয়ে চল ঝরে পড়েছে। আজ পিহুর কপাল ছেড়ে ওর দিকে তাকালো। পিহুর নিষ্ক্রিয় ভাব দেখে মুচকি হেসে থুতনিতে হাত রাখল। এরপর দুই গালে নাকের ডগায় সবিশেষ থুতনিতে চুমু খেল। ফিসফিস করে বলে, একবার সুযোগ পেলে তার পুরো ফায়দা লুটে নিতে আজ রায়ান জানে। লেটস গো ডিয়ার ওয়াইফাই। আজ আচমকাই পিহুকে কোলে তুলে নিল। ততক্ষণে পিহু চোখ বড় বড় করে তাকায়। আজ ওর অবস্থা দেখে মুচকি হাসলো। ঘুরে আপনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পাবলিক প্লেসে এর চেয়ে বেশি প্রমাণ দেওয়া পসিবল নয়। আমার ওয়াইফ লজ্জা পেয়ে যাবে। যদিও আমি জানি আমার ওয়াইফের লজ্জা কম। সে যেই হোক, বাড়ি চলে আসিস, বাকি প্রমাণ না হয় তখন দেয়া যাবে। আসছি। আপনার চোখের সামনে দিয়ে আজ পিহুকে নিয়ে বেরিয়ে এলো। হাত ছাড়ো আজ। আজ অবিশ্বাস্য নিয়ে পিহুর পানে তাকালো। পিহু হাত ঝামটি দিয়ে ছাড়িয়ে নেয়। কর্কশ গলায় বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? এত সাহস তোমাকে কে দিয়েছে বলো আমায়? আজ তখনও পিহুর ব্যবহার সহজভাবে মেনে নিতে পারেনি। বিস্ময় নিয়ে ডেকে ওঠে, পিহু শাট আপ। আমি তোমার কোন কালের স্ত্রী হই বলো, উত্তর দাও। হও না, হয়ে যাবে। আমি ভালোবাসি তোমাকে। ইয়েস, আই অ্যাম ইন লাভ উইথ ইউ মিসেস আজ রায়ান। আর আমার কাছে তুমি সবসময় মিসেস আজ রায়ান হয়েই থাকবে। চুপ, একদম চুপ। তোমার কোনো ধারণা আছে তুমি কত বড় ব্লান্ডার করছো? আওয়াজ মস্তিষ্ককে বলে শুধায়, আমি কি করেছি? তুমি একটা বাইরের ছেলের জন্য আমার সাথে মিসবিহেভ করছো। পিহু এবার রাগে চেঁচিয়ে উঠল। আপন আমার বাগদত্তা 3 বছর আগে ওর সাথেই আব্বু আমার বিয়ে ঠিক করে রেখেছে, শুনতে পেয়েছো তুমি? আজ স্তব্ধ হয়ে গেল। মস্তিষ্কে বাগদত্তা কথাটা বারবার বাড়ি খাচ্ছে। অস্ফুটে বলল, তুমি মিথ্যে বলছো। পিহুর ফোনটা বেজে উঠতেই দেখে পিহু তৌসিফ কল করেছে। পিহু তাড়াহুড়ো করে কল রিসিভ করলো। ওপাশ থেকে তৌসিফের চিন্তিত অথচ গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, পরাণ? জি আব্বু। আপনার সঙ্গে দেখা করেছিল? জি। শুনলাম ওখানে নাকি ঝামেলা হয়েছে, কোনো এক বখাটে তোমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, আপনকে হ্যারাস করেছে। কথাটা কি সত্যি? তুমি চেনো ছেলেটাকে? পিহু ক্রোধ সংবরণ করল। হাদারাম আপনটা ঠিক ওর বাবার কানে কথা তুলে দিয়েছে। আপন অত্যন্ত সাদা ফর্সা, ঠিক যেন সুন্দর গাধা। এই জন্য পিহু ওকে দু চক্ষে দেখতে পারে না। ও ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আপনার বুঝতে ভুল হয়েছে আব্বু, আমি পরে ওর সাথে কথা বলে নেব। পরাণ, তুমি আমার মেয়ে নও, আমার ছেলে। আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি।
তুমি নিশ্চয়ই জানো। জি আব্বু। তোমাদের পরীক্ষা শেষ তাই না? হ্যাঁ। আপনার সঙ্গে চলে এসো, বিয়েটা এবার সেরে ফেলতেই চাই। কন্যা দায়গ্রস্ত বাবার চিন্তা নিশ্চয়ই বোঝো তুমি। তোমার আম্মু তোমাদের নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। বয়স তো হচ্ছে, পড়াশোনা নিয়ে চিন্তা করো না। আপন ছেলেটা ভালো, এসব নিয়ে কোনো অসুবিধা হবে না। মনে রেখো, আমরা তোমাদেরকে পানিতে ভাসিয়ে দিচ্ছি না। আচ্ছা, এখন রাখি, ভালো থেকো। পরে একসময় তোমার আব্বুর সঙ্গে প্রিয়র কথা বলিয়ে দিও। তোমাদের তো ফোন কলে পাওয়াই যায় না, ফোন নষ্ট ছিল তাই। আচ্ছা, ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে আব্বু। পিহু কল কেটে আজের দিকে তাকায়। তখনও আজের চোখে মুখে অবিশ্বাস ছড়িয়ে রয়েছে। পিহু নরম গলায় বলল, আই এম সরি আজ। সত্যি এটাই যে আপন আমার বাগদত্তা। খুব জলদি আমাদের বিয়ে হবে। আমার তোমাকে আগে জানানো উচিত ছিল। আমি বিষয়টা গুরুত্বপূর্ণ দেইনি। আজ তেরে এসে পিহুর ঠোঁটে আঙুল চেপে ধরে শাসনের সুরে বলে, শশ, একটাও শব্দ না। তোমার আমাকে শুরুতে সাবধান করে দেওয়া উচিত ছিল। আরে মেয়েরা তো দূর থেকে কোন ছেলে তার দিকে কেমন নজরে তাকিয়ে আছে সেটা বুঝতে পারে। আর আমি তো তোমার কাছাকাছি ছিলাম, কয়েক ইঞ্চি দূরত্বে ছিল আমাদের মধ্যে। তারপরে তুমি বুঝতে পারোনি আমি তোমার অগোচরে তোমাকে মন দিয়ে ফেলেছি। এতটা অবুঝ তুমি নও নিশ্চয়ই। পিহু বিভ্রান্তিকর দৃষ্টি ফেলল, গলার স্বরে অনুতপ্ততা মিশিয়ে বলল, আমি বুঝতে পারিনি বলবো না, আমার কাছে মনে হয়েছে। কি মনে হয়েছে? পিহুর কাজ ঝেঁকে জিজ্ঞেস করলো আজ। নিচুকে আকর্ষণ বলে মনে হয়েছে, মায়া বা মোহ বলতে পারো। একসঙ্গে অনেকদিন থাকার পর সবচেয়ে অপছন্দ মানুষের উপরেও তো দয়া মায়া জন্মে যায়, সেরকম কিছু। ও, তাহলে তো তোমারও আমার উপরে কিছু মায়া জন্মেছে। আমার মতো কিছু ফিলিংস তোমার মনেও থাকা উচিত। বলো কি? নেই? নিষিদ্ধ জিনিসে আমার আগ্রহ কম। আজ কথা বলার ছলে পিহুর অনেকটা কাছাকাছি চলে এসেছিল। পিহু যখন কথা বলছিল আজ ওর ঠোঁটের দিকে তাকিয়েছিল। পিহুর উত্তরটা আজের পছন্দ হলো না। হঠাৎ করে ও এক দুঃসাহসিক কাজ করে বসলো। পিহুর মাথার পেছনে হাত গলিয়ে চুল মুষ্টিবদ্ধ করে মাথাটা টেনে এনে বেশ শক্ত করে পিহুর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। কতক্ষণ জোর করেই পিহুর ওষ্ঠ সুধা পান করে পিহুকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। পিহু তখন চোখ লাল করে ঠোঁটে হাত দিয়ে আজের দিকে তাকিয়ে আছে। আজ তাচ্ছিল্য করে বলে, কি বলো তো? নিষিদ্ধ জিনিসে তোমার আগ্রহ কম থাকতে পারে, আমার নয়। কিছু অনুভূতি এই আজের নামে তোমার মনেও থাকুক, হোক না তা খারাপ স্মৃতির অন্তরালে লুকিয়ে থাকা আমার ভালোবাসা। আজ আর দাঁড়ালো না। প্রথমবারের মতো কাউকে ভালোবেসে মন ভেঙেছে ওর। এই জন্য খালামণি বলতো, কখনো মেয়ের পাল্লায় পড়বি না। ঘর সংসার সবার সাধ্যের মধ্যে পড়ে না, জীবনটা নরক বানিয়ে দেয়। তাসমিনের এক ফ্রেন্ডের বাল্যবিবাহ, তারপর স্বামীর দ্বারা নির্যাতনের শিকার করে আত্মহত্যা করাই তাসমিনকে বিয়ের প্রতি চরম অনীহা করে তুলেছিল, যার প্রভাব পড়েছে আজের ওপর। পিহু এতদিন আজকে চরম ঘাটতারা, ভীতু, কর্মঠ বলেই জানত। আজকে আজ রায়ানের রাগের তেজটাও দেখে নিল। অজন্তে চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। পরক্ষণে সে চোখের পানি মুছে মন শক্ত করে বলে, আমার আব্বুর আদেশ আর বোনের সুখ উপেক্ষা পৃথিবীতে আর কোনো কিছুর মূল্য আমার কাছে নেই। সেখানে আমার ভালোবাসার যে অনেক দাম। পরাণের স্বামী বলে মলিন হাসল। আজ বারে বসে আছে, এখন পর্যন্ত মদ ছুঁয়ে দেখা সাহস হয়নি। আফতাব জানে নির্ঘাত ত্যায্যপুত্র করে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। আবেগের বশে মায়ানকে কল করে আসতে বলেছে, তারই অপেক্ষা করছে বসে বসে। মায়ান ঘড়িতে সময় দেখে নিল, রাত 10টা বাজে। সময় দেখে বারে প্রবেশ করতেই গানের শব্দে মাথা ব্যথা করতে লাগলো ওর। আশেপাশে চোখ বুলিয়ে আজকে খোঁজার চেষ্টা করে। আজের দেখা পেলেই এদিকে এগিয়ে গেল। পিঠে হাতের স্পর্শ পেতে আজ তাকায়। ওর শুকনো মুখটা দেখে মায়ানের কেমন সন্দেহ হলো। পাশের টুলটাতে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? দেবদাসে এখানে বসে আছিস কেন? তা আবার এমন একটা জায়গায়। আজ একটা ওয়াইনের বোতল হাতে তুলে নেয়। কাচের বোতল ভেঙে মায়ানের গলার কাছে ধরে রাগে ফোঁসফোঁস করতে লাগলো। মায়ানের কলিজা গলা অব্দি এসে চলেছে। আত্মসমর্পণ করার ভঙ্গিতে হাত তুলে ভয় মিশ্রিত গলায় বলে, দেখ ভাই, বাচ্চার মুখ থেকে এখন আব্বা ডাক শোনা বাকি আমার। এখনই পটলের জমিতে যেতে চাইছি না, ওটা সারা। কি হয়েছে বল আমায়। আমার শালি কিছু বলেছে? আজ ফ্যাস ফ্যাস করে বলে ওঠে, কিছু না, অনেক কিছু বলেছে। শালার ওই ছেলেটা নাকি ওর বাগদত্তা, কিছুদিনের মধ্যে বিয়ে। শালি না মানে তোমার ওই শালি আমার ভালোবাসায় লাথি মেরেছে। ওর বিয়ে ঠিক হয়ে আছে, লুকিয়েছে আমার থেকে।
আমি ওর নামে কেস করব, আমার মন ভাঙার কেস। তারপর তোমার পেট ফুটো করব। সব হয়েছে তোমার জন্য। আই উইল কিল ইউ ব্রো। আবে আমি মরে গেলে তোর প্রেমের নাইয়া সাইয়া অবধিকে নিয়ে যাবে। মাথা ঠান্ডা কর। আরে আমি তো আছি নাকি? আমার শালি তাকেই বিয়ে করবে যাকে আমি পছন্দ করব। ওসব শ্বশুরের কথা মানার সময় নেই। আমি হলাম বড় জামাই, গ্রামে মেয়ের জামাইয়ের প্রভাব বহুত। দেখবে আমি যা বলবো আমার শ্বশুর তাই মানবে, তুই এত চিন্তা করিস না। তোমাকে বিশ্বাস করতে মন তো চায় না, কিন্তু আমি অপরাগ। মায়ান আত্মবিশ্বাস নিয়ে হেসে বলে, প্রপোজ করেছিস? করেই তো বিপদে পড়লাম। প্রথম প্রেম আর প্রথম শেখাও তো বাগদত্ত সহ। অসহ্যকর। নাম কি? কার? ওই ছেলেটার? কি জানি, আপদ না আপন হবে কিছু একটা। কেন? খোঁজ নিতে হবে। শালাকে আমার শালির ভাই বানাবো। বিয়ের স্বাদ এ জন্মের মতো ঘুষিয়ে দেব। কি করবে তুমি? তোকে সেসব ভাবতে হবে না, তুই আমার শালির ওপরে ফোকাস কর। প্রেমের কথা জাহির যখন করেই ফেলেছিস তখন রিজেকশন ভুলে গিয়ে আগের ফর্মে ফিরে আয়। বুঝিয়ে বল। দেখ ভাই, আমার বউয়ের মতো মেয়েরা রিজেক্ট করলে তাদের পেছন পেছন ঘুরতে হয়, তাহলে এদের মন গলা যায়। আর আমার শালীর মতো শক্ত মনের মেয়েদের পেছনে ঘুরলে এরা আমাদের স্যাঁচড়া মনে করে। এদের ভাঙতে হলে লাগবে ইগনোর। তুমি বলতে চাইছো আমার মিস ভিক্টোরিয়াকে ইগনোর করা উচিত? একদম। সঙ্গে একটু দেবদাস হতে হবে। শালীর মনে অনুতপ্তের বীজ রোপণ করা জরুরি। এইভাবে বলে কিছুটা অ্যালকোহল আজের গায়ে ঢেলে দিল। আজ নাক সিটকে বলে, আব্বু বাড়ি থেকে বের করে দেবে। তো পরে বাড়ি যা। মাতাল না হয়েও মাতলামি কর। বোঝাতেই শালীর প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছিস। দেবদাস হয়ে ঘুরছিস, তাহলে দেখবি আমার শালীর মন গলে জল হয়ে গেছে। তাহলে তুমি এটা করনি কেন? পিহু তো তোমাকেও পছন্দ করে না। পাগল পেয়েছে আমাকে। আমার বউ জরুরি, শালী অপশনাল না। মানে জরুরি কিন্তু তার আগে বউ। মাতলামি করলে আমার পাখি আমাকে কখনো ভালোবাসতো? তাও ঠিক। এদের চেহারা এক না হলে আমি সন্দেহ করতাম এরা এক বাপ মায়ের বাচ্চা নয়। এখন তো সে অপশনটাও নেই আসলেই। দুই ভাই গলা ধরে কিছুক্ষণ পিহু প্রিয়তার জন্ম নিয়ে গবেষণা করলো। অতপর বার বন্ধ হতেই যে যার গন্তব্যে বেরিয়ে পড়ে। আজকে একটু পর আসতে বলে মায়ান ওর আগেই বাড়ি ফিরে এলো। দরজা খুলে ঘরে ঢুকতে প্রিয়তা নাক উঁচু করে। ওকে দেখে বোঝা যাচ্ছে কোনো কিছুতে মহা অস্বস্তিতে আছে। মায়ান কাছে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি, এমন করছো কেন? মায়ানের ঘরে ঢুকতে প্রিয়তার নাকে বোটকা বিশ্রী গন্ধ লাগে। মায়ানের ওর কাছাকাছি দাঁড়াতে গন্ধের তীব্রতা বাড়ল। প্রিয়তার সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক চেপে ধরে ঝাঁঝালো গলে জিজ্ঞেস করে, আপনি মদ খেয়েছেন মায়ান? মায়ান হাত শুকে দেখালো। আজের গায়ে ঢালার সময় অল্প যা আমার হাতের কাছে লেগেছিল পরিষ্কার করা হয়নি। মায়ের নিজেই সাফাই গিয়ে বলে ওঠে, না না আমি সব খাই না, সত্যি বলছি। আমি কিছু জানি না, আপনার শরীর থেকে গন্ধ আসছে। জলদি গিয়ে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে আসুন, নয়তো আমি বমি করে দেব। কিন্তু আপনি জানেন না আমি গন্ধ সহ্য করতে পারছি না, গলায় বমি পায়। সরি আমি এখনই জামা বদলে আসছি। প্রিয়তা হুঁশিয়ারি দিয়ে বলে, একদম না, গোসল করে তারপর রুমে ঢুকবেন, নয়তো রুম থেকে বের করে দেব বলে দিলাম। মায়ের মুখটা অসহায়ের মতো করে বলে, এই শীতের রাতে তুমি আমাকে গোসল করাবে পাখি? এত নির্দয় তো তুমি ছিলে না। স্বপ্নর বোনের কেরামতি, তাই না? একদম বাজে কথা বলবেন না। মায়ান একদিন গোসল করতে কষ্ট হচ্ছে তাই না? আর গতকাল যে আপনার জন্য আমাকে ভর রাতে গোসল করতে হলো, তার বেলা সর্দি লেগে গেছে আমার। মুখ ফসকে কথাটা বলতেই প্রিয়তা লজ্জা পেল। চোখ বুজে দাঁত দিয়ে জিভ কেটে পেছন ঘুরে তাকায়। মায়ান যেন ওকে লজ্জা দেওয়ার মোক্ষম কারণ পেয়ে গেল। জামাটা গা থেকে খুলে দূরে ছেড়ে দিল। এই পোশাকে প্রিয়তার কাছে গেলে নির্ঘাত মেয়েটা বমি করে দিবে। আলগোছে প্রিয়তার পিঠের পেছনে দাঁড়িয়ে মাথা অল্প নিচু করে বলে, কি বললে আবার বলো? দোষ কি আমার একটা ছিল, নাকি তুমি একা গোসল করেছো আমি করিনি? প্রিয়তা দুই হাতে মুখ ঢেকে বলে, আপনি এখনো গোসলে যাননি? এখনই যান বলছি। দোষারোপ যখন করেছো তখন আরও দোষী হতে ইচ্ছে করছে। অসময়ে গোসল করতে হলে বউকে নিয়েই যাব। শাস্তিকে কিভাবে ভালোবাসে রূপান্তর করতে হয় তা মায়ান রেজা জানে। চলো পাখি, সকলের পীড়িতের ক্যাথায় আগুন দিয়ে আমরা একটু কৃত্রিম বৃষ্টি বিলাস করে আসি। প্রিয়তা আটকে উঠেছে, সে বলেই না। মায়ান ততক্ষণে ওকে কোলে তুলে নিয়েছে। প্রিয়তা নামার জন্য জোরাজুরি করতে লাগলো। মায়ান ওর দুই হাত চেপে ধরে রাখে। মুখে ঝুলছে অমায়িক হাসি। প্রিয়তা হাল ছেড়ে দিয়ে মায়ানের বুকে মাথা এলিয়ে দেয়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুচিকে আজ তাড়াহুড়ো করে রুমে চলে আসে। আফতাব দেখে নিলে ভর রাতে বাড়ি ছাড়া হতে হতো। পিহু এখনো ঘুমায়নি।
আজকের ঘটনার পর আজের সাথে আর কথা হয়নি। ডিনারের সময়ও আজ নিরুদ্দেশ ছিল। ওকে একবার সুস্থ না দেখা অবধি শান্তি আসছিল না। খট করে দরজা খোলার শব্দে পিহু সজাগ হলো। আজ এসেছে ভেবে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে রইল। আজ যদি দেখে পিহু জেগে আছে তাহলে নিশ্চয়ই মনে মনে আশা পুষে রাখত। যা হবার নয় তা নিয়ে যত আশা করা যাবে দিন শেষে কষ্টটা আরও বেশি পাবে। দরকার কি ক্ষুদ্র জীবনে এত এত কষ্ট পুষে রাখার। আজ পিহুকে নিশ্চিন্তে ঘুমোতে দেখেই আজের মেজাজ খারাপ হলো। ও পিহুর দিকে তেড়ে গেল। ঘুমন্ত পিহুর দিকে আঙুল তুলে দোষারোপ করে বলে, এই শ্বশুরের বেটি, এই আমার ঘুম হারাম করে ঘুমাও কেমনে? শালার জীবনের প্রথম বসন্ত আমার বিষাদে কেটে গেল। আমার মতো এত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম ছেলে রেখে তোমার এই সুন্দর গাধাটা পছন্দ হলো? দাড়ি ছাড়া ছিলা মুরগির মতো চেহারা, একটু মেকআপ করলেই গালের দুই পাশে গোলাপি ব্লাশ মেরে দিলে সারারে আস্তে একটা মহিলা মডেল বলে মনে হবে। সুন্দরী মেয়েদের রুচি খারাপ হয় জানতাম। তুমি তো সুন্দরী না, তাহলে তোমার রুচি এত খারাপ হয় কি করে বলো আমায়? আজ বলেছে পিহু সুন্দরী না। কথাটা শুনতে পিহু তরাক চোখে তাকালো। এভাবে আচমকা তাকানোতে আজ একটু ঘাবড়ে গেল। পিহু সুন্দর মতো বাবু হয়ে বসে বলে, কি বললে আমি সুন্দরী না? আজ মনে মনে কুটিল হাসল। কাজ হয়েছে। ও জোর গলায় বলে, একদম, তোমার চেয়ে নিনা বেশি সুন্দর। এতদিনে আমার সাথে নিনার বিয়ে হয়ে যেত, তুমি না এলে সব ঠিক থাকতো। এখন আমাকে কে বিয়ে করবে? পিহু দাঁতে দাঁত চেপে বলে, কেন? নিনার কাছে যাও। তোমার চুন্দরী নিনা, কিছুটা ব্যঙ্গ করে বলল পিহু। ওর তো বিয়ে হয়ে গেছে। বেশ হয়েছে। এটা কেমন কথা, না নিনাকে বিয়ে করতে দিলে আর না তুমি বিয়ে করলে? মাঝখান থেকে আমার যৌবন বৃথা চলে যাচ্ছে। পিহু উঠে এগিয়ে আসতেই আজ পিছে যেতে লাগলো। পিহু নাক উঁচু করে আজের গলার পাশে শুকতে লাগলো। কি করছো? মদ খেয়েছ? তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো পিহু। একদম, প্রথম ছ্যাঁকা ঘর সেলিব্রেট করা জরুরি ছিল। তাহলে বাড়িতে কেন এসেছ? এতই যদি দেবদাস হয় রাস্তায় থাকতে, তাহলে রাস্তাঘাটে কোথায় পড়ে থাকলেই তো পারতে। হাউ সেলফিশ ইউ আর। হোয়াট? আমি তোমার বিরহে মরে যাচ্ছি, মুখে টোল হয়ে বাড়িতে এসেছি, কোথায় একটু সহানুভূতি দেখাবে তা না, আজে বাজে কথা বলছো। খারাপ কোথায় বললাম? যেমন কাজ করেছে তেমন কথা শুনবে। কথাটা তো তোমার ক্ষেত্রেও কাজে দেয়, তাই না? পিহু তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মাতাল মানুষ কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলে না। আজ মুখ কাঁচুমুচু করতে লাগলো। পিহু ওয়াশরুমের দিকে আঙুল তাক করে বলে, গোসল করে এসো। গো। আজ মুখ ভোতা করে ওয়াশরুমের দিকে যেতে মাথায় শয়তানি বুদ্ধির উদয় হলো। ও গলায় আঙুল ঢুকিয়ে বমি বমি ভাব আসতেই ঘুরে দৌড়ে এসে পিহুর গায়ে ঝুঁকে পড়ল। অনি মুখ ভর্তি বমি পিহুর কাত অব্দি ভিজিয়ে দিল। আজ নেতিয়ে যাওয়ার গলায় বলল, তুমি আমাকে একটু বিশ্বাস করো না? দেখো তোমার জন্য আমার কি অবস্থা। এখন তো মনে হচ্ছে একা একা ওয়াশরুমে যেতে পারবো না। পিহু জ্বলে উঠলো, কিন্তু আজের অবস্থা দেখে মায়া হলো ওর। বিশ্বাসযোগ্য না হলেও এখন ওর সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছে হলো না। হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে বাথ ট্যাবের জমানো ঠান্ডা পানিতে বসিয়ে দিল। ঠান্ডা বাসি পানির স্পর্শে আজের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। মন বলছে এখনই উঠে দৌড় দিতে। পিহু টয়লেট পরিষ্কার করা ব্রাশ হাতে আজের দিকে এগিয়ে আসতে আজ চোখে যে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কী করবে? কেন? গরুকে গোসল করাবো। গরু কোথায় বলে তুমি? তুমি কি নিজেকে মানুষ দাবি করো? না একদম, ওটা আমার শরীরে স্পর্শ করাবে না। লাগবে না গোসল করানো, আমি একাই করতে পারি, তুমি যাও। আমার সাথে আরেকবার লাগতে আসলে ফলাফল কিন্তু ভালো হবে না পরের স্বামী, কথাটা মনে রেখো। আজ তপ্ত শ্বাস ফেলে গোসল শেষ করে বেরিয়ে এলো। হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওর বের হতেই পিহু গোসল করে বের হলো। তারপর দুজনেই আর কথা হয়নি। আজ ঠান্ডা মাথায় তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। মায়ানপ্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে শুয়ে আছে। বেচারি ঠান্ডায় কাঁপছে আর মায়নকে বকা দিচ্ছে। মায়ানপ্রিয়তার কবলে চুমু খেয়ে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, পাখি একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রিয়তা অল্প মুখ করে শুধায়, কি? এই আপনটাকে শালির সঙ্গে দেখলাম, ছেলেটাকে তুমি কি চিনো? প্রিয়তা মুখটা ছোট করে বলে, পিহুর সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে তো তোমার খুশি মুখ বেজার করে আসো কেন? কিসের খুশি? পিহু এই বিয়েতে মোটেও খুশি না। কেন? আরে ওই রকম একটা হাদারাম ছেলেকে কে পছন্দ করবে? তার উপর সারাক পিহুর পেছন পেছন ঘুরঘুর করতো। আমার তো দেখলেই রাগ উঠে যায়।
মায়ান অবাক হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার পাখিরও রাগ হয়? মায়ান, আচ্ছা সরি, এর বলো তো, যদি শালির পছন্দের না হয় তাহলে বিয়ে করছে কেন? দোসর, তাই ও কিছু বলতে পারেনি। আর পিহু আব্বুকে অনেক ভালোবাসে, আব্বুর কোনো কথাই ফেলতে পারে না। এটারই সুযোগ নিয়েছে এই সুন্দর গাধাটা। সবটা পরিষ্কার করে বলো। মায়ান এবার মনোযোগ হলো। প্রিয়তা বলতে শুরু করে, আজ থেকে প্রায় 3 বছর আগের ঘটনা। তখন আমরা 2 বোন গ্রামের কলেজে পড়াশোনা করেছি। পিহু একটু দস্যি টাইপের ছিল, গ্রামের মানুষের অবস্থা নাজেহাল করে দিত। যে বয়সে ছেলেটা মেয়েদের টিস করে, ওই বয়সে উল্টো পিহু গ্রামের সব ছেলেদের টিস করত। ভয়ে পিহুর সাথে কেউ লাগতে আসতো না। তারপর গ্রামে আব্বুর যথেষ্ট নামডাক আছে। যথাযথ প্রমাণ না পেলে আব্বু কখনোই পিহুর নামে কোনো অভিযোগ মানে না। তো একদিন পিহু ওর বান্ধবীদের সাথে আমতলায় বসেছিল, তখনই আপনকে বাজারের দিকে যেতে দেখে। ওর চেহারা আর হাঁটার ভঙ্গি দেখে পিহু টিস করে, হোয়াট, আমার আগেই সন্দেহ ছিল তোমার বোন ডেঞ্জারাস মেয়ে। কী করছিল ও? আপনের পাশে লাথি দিয়ে কাদায় ফেলে দিয়েছিল। লাথি খেয়ে প্রেম হয়ে গেল? যদিও তোমার বোন তো আমার পাশে ব্যাট মেরেছিল, আমার মনে আছে। আরে শুনবেন তো, আচ্ছা বলো। এরপর দিন আবার আপনের সাথে দেখা হলো। কানাঘুষে পিহু জানতে পারে আপনের মা আব্বুর কাছে বিচার দেবে। তখন পিহু রেগে আপনকে ডোবায় ফেলে দিল। আপন তো সাঁতার জানতো না। অগত্যা পিহুকে ওর বান্ধবীদের নিয়ে আপনকে পানি থেকে তুলতে হলো। ব্যাস, পরের দিন আজগার আঙ্কেল আপনকে নিয়ে পিহুর হাত চাইতে চলে এলেন। আপনকে পানি থেকে তোলার পর আপন পিহুর প্রেমে পড়ে গেছিল। যদিও আমি জানি আপন পিহুকে আগে থেকেই পছন্দ করতাম, 2-1বার লাভ লেটারও দিয়েছিল। তাই পিহুর আপনের ওপরে রাগ ছিল, কিন্তু পাশায়ভাবে পাল্টে যাবে আমরা কেউ চিন্তা করিনি। আব্বুকে রাজি হতে দেখে আরেক দফা চমকে গেলাম। পরে জানতে পারি আজকের আঙ্কেল আব্বুর বন্ধু হন, আর আপন ভালো ছেলে ছিল, তাই আব্বু আর না করেনি। এরপর কৌশলে পিহু অ্যাডমিশনের জন্য সময় চেয়ে নেয়, আর আপন বিদেশ যায় পড়াশোনার জন্য। এখন দেশে ফিরে এসেই বিয়ের তাল বাহানা করছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, ওই আপন কি আমার বোনের সাথে যায়? আচ্ছা, আপনি কিছু করতে পারবেন না? একদম, কেন নয়? আমার একটা মাত্র শালি, তার অমতে বিয়ে কিছুতেই হবে না। তুমি চিন্তা করো না পাখি, আমি আছি তো। প্রিয়তা খুশি হলো। বরাবরই মায়ানকে পিহুর বড় ভাই বলে মনে করে। দুলা ভাই তো বড় ভাইয়ের মতন। যাক, এবার যদি পিহুটা আপনের হাত থেকে বাঁচে। রাত তখন 1:30 কি 2টা। আজের গা কাঁপিয়ে জ্বর এলো। ঠান্ডা পানিতে গোসল আর বেশি রাত করে বাইরে থাকার ফল। প্রথমে পিহুর টেন না পেল। আজের তপ্ত হাতটা পিহুর শরীর স্পর্শ করতে বিরক্ত হলো। ক্ষিপ্ত মেজাজে ঘুরে ওঠে, কিছু বলবে, তখনই খেয়াল করে আজের মুখ থেকে হালকা গঙ্গানির শব্দ বের হচ্ছে। পিহু সন্দিহান হয়ে আজকে ডাকে, আজ তুমি ঠিক আছো? আজ ঘরের মধ্যেই পিহুর দিকে গেল। উষ্ণতা পাওয়ার লোভে ওর কোলের মধ্যে ঢোকার প্রয়াস করে। তখনই পিহু খেয়াল করলো আজের শরীর অনেক গরম হয়ে আছে। শিট! পিহু তাড়াতাড়ি করে উঠে কাবাড থেকে আরও 2টো কম্বল বের করে আজের গায়ের উপরে দেয়। উষ্ণতা পেয়ে আজ আরও গুটিয়ে গেল। পিহু ঔষধ খুঁজে আজকে তুলে খাইয়ে দেয়। জ্বর এসেছে, আগে বলনি কেন? উত্তরে আজ আদো আদো গলায় বলে, মিস ভিক্টোরিয়া, উইল ইউ বি মাইন? পিহু মুখটা মলিন করলো। আজকে শুয়ে দিয়ে মিয়ে আসা গলায় বলে, ঘুমাও। অতঃপর কিছু দীর্ঘশ্বাস আর চিন্তায় পিহুর রাতটা অতিবাহিত হলো। পরের দিন সকালে যখন আজের ঘুম ভাঙল, নিজেকে পিহুর কোলে মাথা রেখে ঘুমাতে দেখে ভীষণই অবাক হলো। পিহু বেকায়দায় বেডের সাথে হেলান দিয়ে শুয়েছে। আজের হালকা হালকা মনে পড়ল রাতে হঠাৎ করে জ্বর এসেছিল ওর। খুব বেশি কিছু মনে নেই, তবে পিহুর অবস্থা দেখে মনে হচ্ছে সারা রাত ওর ফেক বউ ওকে সেবা যত্ন করেছে। এটা ভেবে মুচকি হাসলো আজ। ধীর করে উঠে পিহুকে সোজা করে শুয়ে দিল। গলা অবধি কাঁথা টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মায়ের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আজের রায়ান এতটা ভীতু নয় যে বউকে দান করে দেবে। হোক সে নকল বউ, একেবারে যখন বউ পরিচয় দিয়েছে একবার, তখন বিয়ে আজ পিহুকেই করবে। পরিপাটি হয়ে তৈরি হয়ে মায়নের দরজার সামনে এলো। কয়েকবার নক করতেই দরজা প্রিয়তা খুলে দেয়। আজ প্রিয়তাকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। এতদিন হলো একবারও প্রিয়তার সাথে ঠিক করে কথা বলা হয়নি ওর। কেমন যেন অস্বস্তি, জড়তা কাজ করে। একই রকম দেখতে 2টো মেয়ে, একজন কতটা শান্ত স্বামী ভক্ত, আর একজন ঠিক তার উল্টো, অশান্ত তুফান। প্রিয়তা অল্প হেসে জিজ্ঞেস করে, কিছু বলবেন? ব্রো রুমে আছে? না মানে এখনও তো অফিস টাইম হয়নি, শাওয়ার নিচ্ছে, ভেতরে আসুন। মায়ান মাথা মুছতে মুছতে বের হতে প্রিয়তার আজকে আপনি সম্বোধন করা শুনে নাক সিটকে বলে, ওকে আপনি কেন বলছো?
আমার তরফ থেকে ও তোমার দেবর হয়, আর তোমার বোনের তরফ থেকে বোন জামাই। দুই তরফ থেকে সম্পর্কেই ছোট। তুমি করে বলবে। আর তুই তুই আমার বউ পাখিকে কী ডাকবি সিদ্ধান্ত নে। আমি দেখি তোর বউয়ের বাড়ির সম্পর্ক বড় নাকি ভাইয়ের সম্পর্ক বড়। আজ সোফায় বসতে বসতে উল্টো বলে, তাহলে তো প্রশ্নটা তোমাকেও করতে হয়, তুমি কেন পিহুকে শালি আর আমাকে ভাইরা ভাই বলো? মায়ের সহজ স্বীকারোক্তি, কারণ আমার শালি আগে, বউ যেখানে আমি সেখানে। সে যেই হোক, একই চেহারার বউ পেয়েছি। বউয়ের বোনকে আপু ডাকতে পারবো না, চেহারা দেখলে লজ্জা লাগে আমার। তার চেয়ে ভাবি ডাক, ঠিক আছে। আর হ্যাঁ, তোমার শালির সাথে তোমার একটা দিক দিয়ে মিল আছে, আপনি ডাক্তার সহজে আসে না আমার। কাজের ক্ষেত্রে আর গুরুজন ব্যতীত তুমি ডাকটাই আমার বেশি ভালো লাগে। তাহলে তো হয়ে গেল। তা তো সকাল সকাল কালকের ডোজ কাজে দিয়েছে। কিসের ডোজ? প্রিয়তার কথায় মান হেসে বলে, কিছু না পাখি, মিন আলাপ আলোচনা তোমার শুনে কাজ নেই। তুমি বরং নাস্তা নিয়ে এসো, নিচে যেতে ভালো লাগছে না। আর শোনো, সাবধানে যাবে, একদম তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্য কিছু নিয়ে আসবো ভাইয়া। আজের ভাইয়া ডাক শুনে শুকনো কাশি উঠে গেল, বুকে হাত ডলে বলে, প্লিজ কল মি আজ। ভাইয়া ডাকে আমি অভ্যস্ত নেই, আমার কোনো বোন নেই তো। প্রিয়তা ইতস্তত করে মাথা নেড়ে বললে, কিছু লাগবে না। প্রিয়তা যেতেই মায়ান আজকে জেরা করে, এবার বল কাল কি হয়েছিল? আমার শালি আবার তোকে মারেনি তো? চেহারা দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে। ধরো, তুমিও না, জ্বর এসেছিল। হঠাৎ করে জ্বর আসবে কেন? সবই তোমার শালির দয়া, মদের গন্ধ লাগায় ঠান্ডা পানিতে গোসল করিয়েছে। কি বলিস? তারপর আর কি? জ্বর আসে নিজেই সেবা করেছে, আর এখন ঘুমাচ্ছে। মনে হয় সারা রাত জেগেছিল। মায়া নাজের কাঁধে জোরে চাপড় মেরে বলে, কেল্লা ফতেরে মফিস, ধরি আজ শালি তোর প্রেমে পড়ে গেছে, অভিনন্দন। আর ওই আপদ, ওর একটা ব্যবস্থা করতে হবে। চিন্তা করিস না, আজকে রাতেই ওর একটা ব্যবস্থা করে ফেলবো। কী ব্যবস্থা? মায়ান ক্রুর হেসে বলে, সে তো রাত হলেই দেখতে পাবি, তৈরি থাকিস। আজ রাত 12টা। এর মধ্যেই প্রিয়তা খাবার নিয়ে রুমে ঢুকলো। মায়ান ট্রে উঠে গিয়ে প্রিয়তার হাত থেকে খাবার ট্রে নিয়ে নেয়। কষ্ট দিলাম পাখি, বসো এখানে। এভাবে বলছেন কেন? আমি কষ্ট পাইনি, পানি খাও একটু। মায়ান অধৈর্য হয়ে প্রিয়তাকে পানি পান করাতে ব্যস্ত হলো। আজের সাথে একান্তে কথা বলা জরুরি ছিল, তাই প্রিয়তাকে খাবারের বাহানায় নিচে পাঠাতে হয়েছিল। মেয়েটার এই অবস্থায় বেশি নড়াচড়া, সিঁড়ি ভাঙা মায়ানের পছন্দ না। তাহমিনের সবটা করে। ইদানিং তাসমিনও দেখি ভালো হয়ে গেছে, রান্নাঘরে ঘুরঘুর করে, টুকটাক রান্না করছে। সবটাই যে চান্দুর প্রেমে পড়ার ফল, তা মায়ান বেশ টের পেয়েছে। আজের সামনে প্রিয়তার বেশ লজ্জা লাগছে, বরাবরই মেয়েটা একটু বেশি লাজুক। মায়ান বুঝতে পেরে আজের দিকে তাকিয়ে দিল এক ধমক, কাজ হয়নি তো, এখন বাইরে যা। ভাই ভাবির প্রাইভেসি বলতে কিছু বুঝিস না ব্যাক কল, এই জন্য আমার শালি তোর বাগে আসছে না। আজ মুখ লটকে জলদি বেরিয়ে গেল। সত্যি বলতে মায়ান আর প্রিয়তার কেমিস্ট্রি আজের ভীষণ ভালো লেগেছে। চোখের সামনে নিজেকে আর পিহুকে কল্পনা করে ফেলেছিল ও। মাঝখানে মায়ানের বাসখাই গলা পেয়ে বেচারার মনটাই ভেঙে গেল। আজ মলিন মুখে ঘরে ফিরে গেল, ল্যাপটপ নিয়ে আসেনিও। দরজা খুলে ভেতরে ঢুকতে পিহুর মুখোমুখি হলো। পিহু চিন্তিত মুখে নিঃসংকোচে আজের কপালে হাত রাখে। জ্বর নেই? হাফসারে বলল পিহু। পিহু হাত সরাতে আজ ওর হাতটা ধরে ফেললো। পিহু উড়ুন আছে, কী হয়েছে জিজ্ঞেস করলো। আজ হঠাৎ করে বলে ওঠে, আজ একসঙ্গে নাস্তা করি। পিহু এমন কিছু আশা করেনি, এমন একটা অফার যেখানে না বলার কিছুই নেই। প্রায় দিনই তো ওরা একসঙ্গে খাচ্ছে ঘুমাচ্ছে, আজকে না হয় মানে অতিরঞ্জিত হয়ে যাবে। পিহু নরম গলা বলে, ফ্রেশে আসছি। আজ খুশি হয়ে গেল, হাসি মুখে বলে, আমি অপেক্ষা করছি, জলদি এসো। মায়ের প্রিয়তাকে দেখে ওর হুট করে শখ হলো পিহুকে পাশাপাশি রেখে সকালের খাবার খেতে। ইচ্ছেটা এত দ্রুত পূরণ হবে ভাবেনি। খাবারের টেবিলে আফতাব, তাহমিনা, তাসমিনের সাথে দেখা হলো। পিহু আজকে দেখে তাহমিনা প্রশ্ন করে, পিহু মায়ান কোথায়? খেতে এলো না? রুমে আছে। আজ প্রিয়তা কোথায়? এ সময় মেয়েটার একটু যত্ন নেবে তো নাকি? আজ খেতে খেতেই বলল, চিন্তা করো না আম্মু, যার যার প্রোডাক্ট তার কাছেই আছে, যত্নে আছে। এখানে কথা হচ্ছে তোমার বউকে নিয়ে, প্রোডাক্ট আবার কি? পিহু গরম চোখে তাকালো। আজের খেতে খেতে কাশি উঠে গেল। তাড়াতাড়ি করে পানির গ্লাস হাতে তুলে দিয়ে পিহু বলে, আপু নাস্তা করেছে শাশুমা। আর হ্যাঁ, পাগলের কথায় বেশি কান দেবেন না। আর একই সূর্য কোন আকাশে উঠেছে, থালা আম্মা রান্নাঘরে কি করছে?
আজকের নাস্তা তাসমিনই তৈরি করেছে। হুট করে ওর পুরনো শখ জাগনা দিয়েছে। আগে তো খুব রান্নার শখ ছিল, মাঝপথে সব ভুলে গেল ও। তাহলে এই ব্যাপার স্যাপার। তা মেয়ের হাতের রান্না তো বেশ পাকা। এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেই। জানেন তো শাশুমা, মেয়েদের বানানো রুটি গোলহা মানে বিয়ের লক্ষণ। শাড়ি পরছে মানে বিয়ে দিয়ে দিন, রান্নাঘরে ঘুরঘুর করছে মানে শ্বশুরবাড়ি পাঠানোর সময় এসে গেছে। ঠিক না থালাম্মা? তাসমিন অন্যদিন হলে পিহুকে কিছু কড়া কথা শুনিয়ে দিত, কিন্তু এখন পিহুর মুখ থেকে বের হওয়া বিষও তাসমিনের কাছে অমৃত সমান লাগে। ওই যে পিড়িতে মজিলে মন, তারপর কি যেন একটা প্রবাদ আছে, যাকে তাহমিনা আফসোস করে বলেন, কি আর বলবো মা, কত ছেলে দেখলো তোমার শ্বশুর, সেই যে বলল বিয়ে করবে না, এখন পর্যন্ত তাকে রাজি করাতে পারলাম না। আমরা না থাকলে ওর কি হবে? আফতাব খোঁচা দিয়ে বলে, কেন? তখন মায়ান আজের বউয়ের ওপর ছড়ি ঘুরাবে তোমার বোন? শ্বশুর আব্বা এত চিন্তা করছেন কেন? যতই হোক আমাদের দুই বোনের একটা মাত্র থালাম্মা। আমার কাছে একটা ভালো ছেলে আছে, পুরো আকাশের চাঁদ। থালাম্মা রাজি থাকলে। পিহুর কথা মুখে রয়ে গেল। তাসমিন সাপ বলে ওঠে, ওকে ডান, আমি পিহুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। অনেক হয়েছে, আর তোদের বোঝায় থাকতে চাই না আপু, আমি বিয়ে করছি। তাসমিন প্লেট হাতে চলে গেল, তবে দরজার আল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এরপর কি বলে। তাহমিনা রেগে গিয়ে বলে, হলো তো, আমার একটা মাত্র মা মরা বোন, এই বয়সে এসে তাকে নিয়েও তোমার খোঁচা মারা লাগলো। শান্তি হয়েছে এবার? আমার বোন কোথাও যাবে না, ওর বিয়ে করার ইচ্ছে না থাকলে বিয়ে করবে না, কি আমার বোনকে যেন জোর না করে। তাসমিনের এখন মাথা চাপটাতে ইচ্ছে করছে, ওনার বোনটা এমন কেন? এত সেন্টি খেলে তাসমিনের বিয়ে হবে? আজও মায়ের কথায় সায় দিয়ে বলে, আম্মু তো ঠিকই বলেছে, আর আমি তো আছি, আমি খালামণিকে দেখে রাখবো। তবুও খালামণির মতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দেব না। তাসমিনের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। রাত 12টা। মায়ান আপনের বর্তমান ঠিকানা, কোথায় থাকছে, কি খাচ্ছে, A to Z মফিজের মাধ্যমে খবর লাগিয়েছে। সেই সূত্র ধরে আজকে নিয়ে অদ্ভুতরে সেজে আপনার বাড়ির কাছে এসেছে। আজ গাছুলকে বলে, এটা কি পড়ালে? গাছুল কাছে আমার সহ্য করে নেই। মফিজের প্রতিবেশীর গরুর গায়ে দেওয়া বস্তা এটা। মফিজ ওটাকে আলকাতরায় মিশিয়ে নিয়ে এসেছে, সঙ্গে মাটির হাঁড়ি। পাশের ক্ষেত থেকে কাকতারুয়ার মাথা খুলে নিয়ে আসা, ভুতুরে লাগবে আপরটাকে তাড়াতে সুবিধা হবে। গরুর গায়ের পোশাক আজ রাইয়ানের গায়ে ভাবতেই আজের বমি পেয়ে গেল। মায়নকে টেনে নিয়ে আসে। আপরটা বেশ শৌখিন, শহরের মধ্যে কত সুন্দর কুঠিরের মতো ছোট্ট ঘর নিয়েছে। জানালা খোলা থাকায় মায়ান লম্বা লাঠি দিয়ে ঠকঠক আওয়াজ করলো। আপন ভয়ে ধরফড়িয়ে ওঠে, ভয়ে ভয়ে ডাকে, কে কে? মায়ান মফিজকে আপনের পেছনে লাগিয়েছিল, সেখান থেকে জানতে পেরেছে আপনের ভূতে ভীষণ ভয়। এরপর মায়ান এটাকেই কাজে লাগাবে এখন। আপন কোনো সারা শব্দ না পেয়ে আবার ডেকে ওঠে, কে? মায়ান কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, আমরা। আপন যেন আর একটু ভয় পেল। আমরা কারা? দরজা খুলে দেখ হারামজাদা। আপন নাকচ করে ভয়ে সিটিয়ে গিয়ে বলে, একদম না, আপনারা যেই হন না বেরিয়ে যান, আমি কোথাও যাব না। তাহলে আমরা আসছি, আমরা হচ্ছি ডিপ কল। হ্যাঁ, ডিপ জল? না না, ডিপ কল, পাছা লাল ডিপ কল। আমাদের দেখেই তোর পাছা লাল হয়ে যাবে, দেখার সময় পাবি না, তাড়াতাড়ি বাইরে আয়। আপন পাছা লাল হওয়ার ভয়ে বাইরে বেরিয়ে এলো। মায়ানার আজকে অদ্ভুত বেশে দেখে আপন ভয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। একটু পর আজ বলে মুখের কাছে বাতাস দিয়ে বলে, ব্রো, সে শালা তো মুতে দিছে। ওর কলিজা নিয়ে আমার শালিকে বিয়ে করতে এসেছে। এই কলিজা আজকে ওরে দিয়ে দুলাভাই ডাকাবো। আয় আমার সাথে। আপনার হাঁটু কাঁপছে। আপনারা কারা? আমার কি অপরাধ? আমাকে মারবেন না? হ্যাঁ, হোপ, চুপ কর শালা। আমরা হলাম তোর দুলাভাই। কি হয় তোর? দুলাভাই? শালা কি তোতলা নাকি রে? আরে না, ভয় পেয়েছে। শুনলাম তুই নাকি একটা মেয়েকে বিয়ে করতে এসেছিস। হ্যাঁ। কান্না সুরে বলল, শোন, ওই মেয়েকে আমার ভাইয়ের পছন্দ হয়েছে, তুই এই মেয়েকে ভুলে যা। আজ থেকে ওই মেয়ে তোর আপন মায়ের পেটের বোন। বল, ওই মেয়ে তোর কি হয়? আপন না চাইতেও প্রাণ ভয়ে বলে, বোন। কান ধরে বল, বোন। এটা তোর বোন জামাই, তোর কি হয়? দুলাভাই। এবার আমার সাথে বল, প্রেম প্রীতি ভালোবাসা।
প্রেম প্রীতি ভালোবাসা কাঁদতে কাঁদতে আন্ডার ম্যাট্রিক পাস তোর এবার ধরাই দিল আউকালা পাস। মনে থাকবে? হ্যাঁ, তাহলে কালকে গ্রামের টিকিট কাটবি। আচ্ছা। আজ মহাবিরক্ত হয়ে বলে, আর একটু ঘাড়ানি দিলে হতো না? দিবি দে। আপন চমকে উঠল, এখন আবার কি করবে এরা? আজ আপনকে মাটিতে চিৎ করে ফেলে দিয়ে পাছায় ইচ্ছে মতো ঠ্যাঙানি দিল। বেটা ছেলে জ্বালিয়েছে খুব। আপনার মনে হচ্ছে এবার সত্যি সত্যি ওর পাছা লাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আমার তো মারাত্মক ভালো লাগছে, পড়তে অনেক মজা লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন।